নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আচ্ছা, আজকে গল্প শুরুর আগে একটি কথা তোমাদেরকে বলি। গল্পটি যদি ভালো লাগে অথবা না লাগে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। গল্পটি কোন কোন জায়গা তোমার ভালো লাগলো এবং কোন কোন জায়গা তোমাদের খারাপ লাগলো সবটাই জানাও আমাদের কমেন্ট বক্সে, কারণ এতে আমরা বুঝতে পারবো আমাদের কোন কোন জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে আর কোন কোন জায়গাগুলোয় আমরা অলরেডি এগিয়ে আছি। সুতরাং আমাদেরকে জানাও। এই সব কমেন্টগুলো করলে আমরাও তো ইন্সপায়ার্ড হই, আমরাও তো তোমাদের জন্য একটু বেশি বেশি কন্টেন্ট আনতে পারি। জানাও তুমি কোত্থেকে গল্পটিকে শুনছো। কি মনে থাকবে তো? তাহলে এখন গল্প শোনার পরের কাজটাই হলো কমেন্ট করা। কি করবে তো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত গল্প। এই গল্পটা মানে স্কিপ করার একটুও জায়গা নেই। গল্পটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম টান টান উত্তেজনায় রাখবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। মৈত্রী চ্যাটার্জির কলমে নরক সুন্দরী। শুরু হচ্ছে আজকের গল্প। প্রথম দিন কলেজে এসেই এক সিনিয়রের সাথে পরিচয় হয়ে গেল ললিতার। সুপুরুষ চেহারার ছেলেটির নাম মৃগাঙ্ক, ফিজিক্স ডিপার্টমেন্ট, ফাইনাল ইয়ার। ফার্স্ট ইয়ারের ললিতার সঙ্গে মৃগাঙ্কর ইদানিং ঘনিষ্ঠতা বেড়েছে। প্রায় কলেজের পর ললিতার সঙ্গে বিভিন্ন রেস্তোরাঁয় সময় কাটায়। দুজনের আলাদা ডিপার্টমেন্ট, কিন্তু কলেজ আওয়ার্স বা টিফিন টাইমেও মৃগাঙ্ককে ললিতা কমন রুম কিংবা ক্যান্টিনেও দেখতে পায় না। এমনকি কলেজের ফেস্টেও তার সাথে দেখা হয়নি। কমন করিডোর দিয়ে যাতায়াতের পথেও নয়। অথচ রোজ ঠিক ছুটির পর দিব্যি এসে হাজির হয়ে যায়। ব্যাপারটা বেশ অদ্ভুত মনে হলেও ললিতা মৃগাঙ্ককে এ বিষয়ে কোনো প্রশ্ন করেনি, বরং ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদিন কলেজ ড্রপ করে ভিক্টোরিয়ায় সময় কাটাতে গেল দুজনে। নিভৃতে বটের ছায়ায় বসে ললিতা কথায় কথায় বলল, এই মৃগাঙ্ক, তোমাকে কলেজ ক্যান্টিন বা কমন রুমে কখনো দেখি না কেন বলো তো? কি করো অফ পিরিয়ডে? মৃগাঙ্ক ললিতার উষ্ণ নরম হাতটা নিজের হাতে তুলে নিয়ে বলল, আসলে আমি একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির, তো ক্লাসেই থাকি। কখনো মনে হলে লাইব্রেরিতে যাই, এই আর কি। ও আচ্ছা, এবার বুঝলাম। লাভ ইউ ললিতা, ইট ওয়াজ সো হট হানি, লাভ ইউ। লাভ ইউ টু মৃগাঙ্ক। এরপর গভীর আশ্লেষে দুজন দুজনকে জড়িয়ে ধরে দীর্ঘ সময় ধরে নিবিড় চুম্বন করতে থাকে। ললিতা আজ একটা লং স্কার্টের ওপর শর্ট টপ পরে এসছে। তারপর স্কার্টের ঘেরা টপে থাকা শরীরের স্পর্শকাতর অঙ্গগুলোয় ঘুরে বেড়াতে থাকে। কপালে ঘাড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে ললিতার। বিদ্যুতের শিহরণ খেলে যাচ্ছে সারা শরীরে। মৃগাঙ্ক ললিতার কপালে এসে পড়া একরাশ চুলের গোছা সরিয়ে দিতে দিতে বলল, একটা কথা আছে ললিতা। বলো শোনা। বলছি, এভাবে আর কতদিন এখানে সেখানে ঘুরে বেড়াবে বলো তো? একটা তো পার্মানেন্ট শেল্টার চাই। ইফ ইউ ওয়ান্ট দেন আমার বাড়ি আসতেই পারো। আমি একা থাকি, কোনো অসুবিধা হবে না। উফ মৃগাঙ্ক, তুমি একদম আমার মনের কথাটাই বলেছ। কিন্তু তুমি যে একা থাকো বলছো, তাহলে তোমার দেখভাল কে করে? সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প ডিয়ার। তুমি কামিং উইকে একদিন এসো, কেমন? অবশ্যই ডার্লিং। এভরি ওয়েডনেসডে করে আমার অনেকগুলো অফ পিরিয়ড থাকে। তাহলে এক কাজ করি, কামিং উইকে আমি যাই। হুম, সব। তবে বিকেলের দিকে এসো। ললিতা সায় দিয়ে চলে গেল। নতুন ফ্ল্যাটের পরিবেশটা খুব ভালো লাগে অঙ্কুরের। একদিকে সবুজ বনবিতান,
অন্যদিকে সুইমিং পুলের বিপুল জলরাশি, পিচ ঢালা পথের পাশে কৃষ্ণচূড়ার শাড়ি। এ বাড়িতে আসার পর বেশ কয়েকটা দিন ভালোই কেটেছিল তার, কিন্তু ইদানিং একটা সমস্যা দেখা দিয়েছে। কিছুদিন ধরে পরপর একই স্বপ্ন দেখে মধ্যরাতে ঘুমটা ভেঙে যাচ্ছে অঙ্কুরের। স্বপ্নটা যেমন সুখকর তেমনি ভয়ঙ্কর। কোনো হসপিটালের পরিত্যক্ত ঘরে সে এক লাস্যময়ী সুন্দরী নারীর সাথে মিলনে আবদ্ধ হচ্ছে প্রতি রাতে। এই স্বপ্নটা তার মনকে এতটাই উদ্বেলিত করে তুলেছে যে সে আর থাকতে না পেরে অবশেষে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সুশোভনকে ডিনারের আমন্ত্রণ জানিয়ে ডেকে এনেছে তার বাড়িতে। ডিনারের পর অঙ্কুর চুপচাপ বসে আছে দেখে সুশোভন প্রশ্ন করল, কিরে, কি একটা কথা বলবি বলছিলি, বল এবার। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল অঙ্কুর। সুশোভনের কথায় সম্বিত ফিরে পেল সে। হ্যাঁ, আজকাল প্রতি রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। এক অপূর্ব সুন্দরী নারী মূর্তি রোজ রাতে আমার স্বপ্নে আসছে, আমাকে সিডিউস করছে ভাই। কিসব বলছিস ভাই? একই স্বপ্ন রোজ দেখছিস? তোর মাথাটা না নির্ঘাত খারাপ হয়ে গেছে। চুটিয়ে প্রেম করছিস বুঝি কারোর সাথে? তাকে নিয়েই স্বপ্নটা দেখছিস হয়তো। না রে, মেয়েটা আমার অচেনা, তবু কেন যে রোজ আমি ওকে স্বপ্নে দেখছি আমি সেটা বুঝতে পারছি না। সে উজ্জ্বল শ্যামবর্ণা তন্নি এক নারী, ড্যাম হট ভাই। আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু জানিস, প্রতিবার এসবের পরে মেয়েটা উঠে দাঁড়ায় আর নিজের মাথাটা কেটে ফেলে, আর তারপর যা সব ভয়ঙ্কর ঘটনা ও দৃশ্য আমায় দেখতে হয়, তাতে আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকে না। প্রতিদিন আমি আত্মহত্যা করি, প্রতিদিন। আজকাল মেয়েটিকে নিয়ে দিবা স্বপ্নও দেখতে শুরু করেছি ভাই। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, মেয়েটিকে আজকাল মনে মনে ভাবলেই আমি স্বপ্ন দেখতে শুরু করি, সঙ্গে সঙ্গে মেয়েটা এসে হাজির হয় আমার সামনে। আমি এবার সত্যি উন্মাদ হয়ে যাবো রে ভাই। সে কি কথা? এ তো সত্যিই চিন্তার বিষয়। আমার মনে হয় তোর একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করে নেওয়াটা বেটার হবে। আমি 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 সেটাই করব ভাবছি, সেটাই করব। কিন্তু কাজের চাপে সাইকিয়াট্রিস্টের কাছে আর যাওয়া হয়নি অঙ্কুরের। এদিকে রোজ একই স্বপ্ন দেখে দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল অঙ্কুর। সে বর্তমানে একটি আইটি সেক্টরে চাকরিরত, অথচ কাজকর্মে তার মনোযোগ নেই। সবসময় কি যেন একটা ভেবে চলেছে এক মনে। ফলে খুব শীঘ্রই একটা দুর্ঘটনার শিকার হতে হলো তাকে। একদিন অফিস থেকে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে একটা লরির সাথে ধাক্কা খেল অঙ্কুর। যখন জ্ঞান ফিরল, সে টের পেল কোনো একটা বেসরকারি হসপিটালের আইসিইউতে শুয়ে আছে সে। গোটা মাথায় ব্যান্ডেজ বাঁধা, বাঁ হাতে প্লাস্টার। ধর্মর করে উঠে বসতে গিয়ে মাথা ঘুরে গেল অঙ্কুরের। নার্স বিনিতা ছুটে এসে না ধরলে স্যালাইনের বোতল শুদ্ধ মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যেত অঙ্কুর। কিন্তু বিনিতাকে থ্যাঙ্কস জানাতে গিয়ে কি যেন একটা দেখে ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল সে। চোখে অন্ধকার দেখল অঙ্কুর। অবশেষে মাথা ঘুরে পড়ে গেল। তারপর আর কিছু মনে নেই তার। অবশেষে প্রতীক্ষিত দিনটি এসে হাজির হলো ললিতার জীবনে। বহু ছেলের সাথে সে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছে বিভিন্ন সময়। কিছুদিন আগেও কলেজ থেকে এক্সকারশনে গিয়ে এনজয় করে এসেছে বন্ধুদের সাথে। কিন্তু মৃগাঙ্কর মধ্যে একটা আলাদা আবেদন আছে। সে আকর্ষণেই ললিতা ছুটে যায় মৃগাঙ্কর কাছে। পরিকল্পনা মাফিক বনবিতানের সামনে বিকেল 5:30 নাগাদ ললিতা এসে হাজির হল। মৃগাঙ্ক আগেই এসে দাঁড়িয়ে আছে। ললিতাকে দেখে মৃদু হেসে ইশারায় তাকে অনুসরণ করতে বলল মৃগাঙ্ক। ঢালা পিচ রাস্তা চওড়া হয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত। পরন্ত বিকেলে বনবিতানের চৌহদ্দি পেরিয়ে
আইল্যান্ড ঘুরে একটা নির্জন শর্টকাট ধরে মৃগাঙ্ক তাকে নিয়ে গেল গন্তব্যের দিকে। বেশ কিছুটা এলোমেলো হাঁটার পর ঝোপঝাড় শুরু হলো। 10 মিনিট হেঁটে সন্ধ্যের মুখে ললিতাকে নিয়ে গাছপালায় ছাওয়া একটা ছোটখাটো বাড়ির সামনে এসে দাঁড়ালো মৃগাঙ্ক। বাড়িটা দেখে হতাশ হলো ললিতা। ঠিক বাড়ি নয় সেটা, গাছগাছালির ঘেরাটোপে টিনের চালে ছাওয়া ইটের বাড়ি। দুটো বহু পুরনো জরাজীর্ণ ঘর, দেওয়ালের পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। দেখলেই মনে হবে দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। যাই হোক, মৃগাঙ্কুর আতিথেয়তায় কিছুক্ষণের মধ্যেই সব ভুলে গেল ললিতা। ঘরের ভেতরটা পরিষ্কার দেখে মনে কিছুটা স্বস্তি পেল সে। ঘরে তেমন একটা আসবাবপত্র নেই, একটা টেবিল আর একটা চেয়ার, আরেক পাশে সাদা চাদরে ঢাকা হসপিটালের মতন একটা বেড রয়েছে। মৃগাঙ্ক সময় নষ্ট না করে ললিতাকে পাঁজা কোলা করে সেই বেডে শুইয়ে দিল। তারপর বেব, আর পারছি না, প্লিজ প্লিজ টেক মি বেব, প্লিজ কিস মি অফ, কিল মি। মৃগাঙ্ককে কিছু বলার সুযোগ না দিয়ে ওর মুখটাকে নিজের মুখের দিকে টেনে নিল কামার্ত ললিতা। তারপর শুরু হলো আবেদনময় আদিম খেলা। চতুষ্ক্রিয়ায় উন্মত্ত হয়ে উঠল দুজনে। হঠাৎ উন্মত্ত মৃগাঙ্কর লোলুপ কামার্ত দৃষ্টিতে পৈশাচিক হিংস্রতা জেগে ওঠে। ধীরে ধীরে তার চেহারা বদলাতে শুরু করে। চরম উত্তেজনায় ললিতার তখন কোনো দিকেই খেয়াল নেই। তৃপ্তির নিঃশ্বাস নিয়ে ললিতা বলে, মৃগাঙ্ক, থ্যাঙ্কস। হা, তুমি খুশি তো ললিতা? ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। দিন তিনেক পর অঙ্কুরকে দেখতে হসপিটালে গেল সুশোভন। নার্স বিনিতা তখন স্যুপ খাইয়ে দিচ্ছে অঙ্কুরকে। লাস্ট সময় বিনিতাকে দেখে সুশোভনের শরীরে শিহরণ খেলে গেল। মনে মনে সে বলল, খাসা মালটা, ব্যাপক ফিগার। উফ, একবার যদি নাকালে পেতাম। উফ, অঙ্কুরের কি ভাগ্য মাইরি। নিশ্চয়ই দুজনের মধ্যে ছোঁয়াছুঁই খেলা শুরু হয়ে গেছে এই কদিনে। অঙ্কুর যে এই সুযোগটা হাতছাড়া করবে না তা কি আর বুঝি না। নির্ঘাত কাবাডি চলছে ফুলদমে, শালা। খিস্তি দিয়ে খিক খিক করে হেসে উঠল অস্ফুটে। ইতিমধ্যে সুশোভনকে আসতে দেখে বিনিতা মুচকি হেসে বলল, আসুন সুশোভন বাবু, বন্ধুকে ভালো করে দেখে নিন। দেখুন তো আমি ঠিকঠাক যত্নে রেখেছি কি না। ভালোই তো রেখেছেন দেখছি। তা বন্ধুর সাথে সাথে আমারও একটু যত্ন নিন না মিস। একটা চাপা হাসি রোল উঠল ওদের মধ্যে। কিন্তু অঙ্কুর যেন আজকে জোর করে হাসছে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে কোনো কারণে যথেষ্ট চিন্তিত, খুব ভয় পেয়েছে সে। বিষয়টা লক্ষ্য করে অবাক হয়ে গেল সুশোভন। লক্ষ্য করে দেখল অঙ্কুরের চোখ দুটো কোটরে ঢুকে গেছে। ফ্যাকাশে বিবর্ণ লাগছে তাকে। কেউ যেন ওর শরীর থেকে সব রক্ত শুষে নিচ্ছে একটু একটু করে। সুশোভন স্পষ্ট বুঝতে পারে অঙ্কুর কিছু একটা বলতে চাইছে ওকে, কিন্তু বলতে পারছে না। অথচ ঘর খালি না থাকলে কিছুই জানা সম্ভব নয়। সুশোভন ঠিক করলো পরদিন সকালেও একবার ভিজিট করবে। সকাল 7টা নাগাদ বিনিতার নাইট ডিউটি সেরে বেরিয়ে যায়। অন্য নার্স আসে, সুযোগ বুঝে ব্যাপারটা তখন জেনে নেবে। ওদিকে ললিতা তখনও চোখ বুজে শুয়ে আছে। তাই সে দেখতে পেল না একটা দলা পাকানো মাংসপিণ্ডর ভিতর থেকে দুটো ক্ষুদ্র গোলাকার হিংস্র জ্বলন্ত চোখ ওর অনাবৃত বহুভোগ্য গোপনাঙ্গের দিকে। ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। ললিতার শীত করছে। চোখ খোলার মুহূর্তে ঠান্ডা নিঃশ্বাসের মতো শিরশিরানি হাওয়া টের পেল ললিতা। হঠাৎ চোখের সামনে একটা আবছা অবয়বকে দেখে চমকে উঠল সে। এ কাকে দেখছে সে? বাইরের পরিবেশ বায়ুশূন্য, দম চাপা।
থম মেরে গেছে। একটা ঝিঁঝি পোকাও ডাকছে না, কোথাও কোনো শব্দ নেই। পর মুহূর্তে তীক্ষ্ণ মেলি কণ্ঠে কান ফাটানো আর্তনাদ ভেসে এলো ওই পরিত্যক্ত ঘর থেকে। থরথর করে কেঁপে উঠল গোটা বাড়িটা। ঘরের বেডে এই মুহূর্তে শুয়ে আছে ললিতার ক্ষত বিক্ষত নিস্তেজ দেহ। রক্তে ভেসে গিয়েছে তার সারা শরীর। মৃগাঙ্ক ঘরে নেই, আবছা অবয়বটিও অদৃশ্য হয়ে গেছে। কেবল ঘরের মেঝেতে সেই দলা পাকানো মাংসপিণ্ডটা অনবরত ঘুরপাক খাচ্ছে। সেটাকে গোল করে ঘিরে মহানন্দে মেঝে থেকে রক্ত চেটে পুটে খাচ্ছে কতগুলো ছোট ছোট রক্তচোষা পোকার দল। ললিতার শরীরে প্রাণ আর অবশিষ্ট নেই। কিছু আগেই সে ঢলে পড়েছে মৃত্যুর কোলে। সেই বিভৎস দৃশ্য দেখলে মনে হবে যেন কেউ ধারালো ছুরি দিয়ে অবলীলার নাভি থেকে চিড়ে দিয়েছে। অদ্ভুতভাবে পেট থেকে নাড়ি ভুড়ি তলপেটের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ ছিটকে পড়েছে এদিক ওদিক। সেই ভয়াবহ দৃশ্যের সাক্ষী রইল দুটো জ্বলন্ত চোখ আর ওই রক্তচোষা পোকার দল। অঙ্কুর আজ আগের তুলনায় অনেকটাই সুস্থ আছে। কোনো কারণে গতকাল থেকে কয়েকদিনের ছুটি নিয়েছে নাইট শিফটের নার্স বিনিতা। নতুন নার্স শিরিনকে দেখে কেমন একটা অস্বস্তি লাগছিল অঙ্কুরের। ওর চোখ দুটো যেন খুব চেনা চেনা লাগছে। কোথায় যে দেখেছে ঠিক মনে করতে পারছে না সে। কিছুক্ষণ অস্বস্তিতে ভুগলেও মনের ভুল ভেবে সব ঠিক হয়ে গেল। শিরিন নার্স হিসেবে খুবই যত্নপরায়ণ এবং স্নেহশীলা। অবশ্য শুধু স্নেহ দিয়ে কি বা লাভ হবে? অঙ্কুরের চাই উদ্দাম চরম ভালোবাসা। অঙ্কুর লক্ষ্য করে দেখল শিরিন বিনিতার মতোই সরস এবং সুন্দরী। তবে তবে শিরিন একটু বেশি চটকদার। রাতে শোবার সময় কেবিনের বড় লাইটটা নিভিয়ে নাইট বাল্ব জ্বালিয়ে দিল শিরিন। নাইট বাল্ব জ্বালিয়ে পর্দা টেনে কেবিনের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল শিরিন। বিনিতাও শোবার সময় নাইট বাল্ব জ্বালিয়ে দিত, তবে বিনিতা আবার পর্দা টেনে দরজাটাকে আলগা করে ভেজিয়ে রেখে দিত। বিনিতার কথা ভাবছিল অঙ্কুর। মনে মনে ভাবল, উফ, ওই বিনিতাকে দেখার ইচ্ছা ছিল আমার নিজের চোখে, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে যে কেন ভয় পেয়েছিলাম সেদিন, তা এখন কিছুটা বুঝতে পারছি। ভুলভাল স্বপ্ন দেখে শেষে বিনিতাকেই স্বপ্নের মেয়েটা ভেবে বসেছিলাম হ্যালুসিনেট করে। যাকগে, এখন বিনিতার কথা বাদ দিয়ে শিরিনকে নিয়ে ভাবি বরং। আহ, খাসা মাল। শিরিন এর মধ্যে কখন যে পোশাক বদলে ফেলেছে তা খেয়াল করেনি অঙ্কুর। এখন চোখ পড়তেই লোভে চকচক করে উঠল তার চোখ মুখ। একটা স্লিভলেস শর্ট গাউন পরে দাঁড়িয়ে আছে শিরিন। উফ, কি লাগছে শিরিন তোমাকে? কাম টু মি বেবি, কাম টু মি। কোয়েনা কিছুদিন থেকে লেডিস হোস্টেলে একাই রয়েছে। কলেজে পুজোর ছুটি চলছে। মেয়েরা ছুটি কাটাতে যে যার নিজের বাড়ি চলে গেছে, কিন্তু কোয়েনার নিজের বাড়ি বলতে কিছুই নেই। মফস্বলে মামার বাড়িতে বড় হয়েছে সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ফলে কলকাতার নামী কলেজে ফিজিক্সে অনার্স নিয়ে পড়ার চান্স পেতে খুব একটা অসুবিধা হয়নি। ইদানিং লেডিস হোস্টেলে থেকে পড়াশুনো করছে। পুজোর ছুটিতে বাকিরা বাড়ি গেলেও কলকাতার পুজো দেখবে বলে একা হোস্টেলে থেকে গেছে সে। শরৎকাল, তবুও বৃষ্টির বিরাম নেই। হোস্টেলের ফাঁকা রুমে বসে কোয়েনার মনটা হু হু করে ওঠে। বৃষ্টির ছাঁট এসে লাগছে তার গায়ে। শরীরটা শিরশির করে উঠছে তার। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে। কোলবালিশটা কাছে টেনে নিয়ে বিছানায় শুয়ে পড়ে সে। ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে কামনার ভারে। ঘরে কেউ নেই। সরু ফিতে বাঁধা স্লিভলেস টেপ ফ্রক পরে রয়েছে সে। মসৃণ বক্ষদেশ উত্থিত, স্ফীত হয়ে উঠেছে। রুমমেট প্রিয়াঙ্কা পুজোর ছুটি কাটাতে নিজের বাড়ি গেছে। মনটা
আনচান করে ওঠে কোয়েনার। পুজোর আগে কলেজে এক্সকারশন থেকে ফিরে আসার পর তেমনভাবে কারো সাথেই আর যোগাযোগ হয়নি। ইচ্ছে করেই যোগাযোগ রাখেনি সে, কিন্তু একা থাকাটাও তার কাছে যেন অসহ্য মনে হচ্ছে। একজন পুরুষ বন্ধুর অস্তিত্ব থাকা জরুরি হয়ে পড়েছে জীবনে। শেষে প্রিয়াঙ্কাকে ফোন করে সে, ইতস্তত করে নিজের মনের কথাটা খুলে বলে। এক্সকারশন সেরে ফিরে আসার পর থেকেই আমার শরীরে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে প্রিয়াঙ্কা। বান্ধবীরা সবাই যে যার পছন্দের সঙ্গী খুঁজে নিয়েছে, কিন্তু আমি তো সেরকম কাউকে পাচ্ছি না। ভয় হয় যদি কোনো ঝামেলায় ফেলে দেয়। এদিকে একা থাকাও তো সম্ভব নয় আমার পক্ষে। ওখানে কিছু ঘটনা ঘটেছে, তারপর থেকেই আমি খুব লোনলি ফিল করছি। এত ভাবিস না, ঠিক কাউকে না কাউকে পেয়ে যাবি। বিশ্বাসযোগ্য কাউকে চাইছি, কিন্তু তার গ্যারান্টি কে দেবে আমায়? বেশ, কিছুদিন ওয়েট কর। আমি হোস্টেলে ফিরে আমার এক চেনা বন্ধুর সঙ্গে তোর আলাপ করিয়ে দেব। ছেলেটা ভালো, ওকে বিশ্বাস করতে পারিস। তোর সব একাকিত্ব কেটে যাবে, দেখিস। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ফোনটা রেখে দিল কোয়েনা। একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশ পাতাল ভাবছিল সে। ঠিক এমন সময় হঠাৎ তার ঘরের পরিবেশটা দ্রুত বদলে গেল। কোয়েনা অনুভব করল তাপমাত্রা হঠাৎ দ্রুত নামতে শুরু করেছে। মারাত্মক শীত করছে তার, আর তার সাথে রোমাঞ্চিত হয়ে উঠছে সারা শরীর। সে ফের টের পেল গোপনাঙ্গের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। এক্সকারশন থেকে ফেরার সময় প্রথমবার এমন হয়েছিল, তারপর থেকে মাঝে মধ্যেই হয়। আজ যেন বেশি মাত্রায় সেটার অস্তিত্ব অনুভব করছে সে। এমন সময় কোয়েনাকে কেউ যেন ভিতর থেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। গোপনাঙ্গের ভেতর থেকে পোকার মতো কিছু একটা বেরিয়ে এসে তার পায়ের দিকে ঘোরাফেরা করছে। ভয় শিউরে ওঠে সে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা ক্রমশ তার পা বেয়ে ওপরের দিকে উঠতে থাকে। কোয়েনা উঠে বসে জিনিসটাকে দেখার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এমন সময় সে অনুভব করল পরনের টেপ ফ্রক তুলে কেউ যেন ওর সারা শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। ভয় পেলেও স্পর্শ সুখে রীতিমতো উত্তেজিত হয়ে উঠছে কোয়েনা, কিন্তু অনেক খুঁজেও কাউকে দেখতে পেল না সে। কিছু বুঝে ওঠার আগেই ঘরের লাইটটা নিভে গেল হঠাৎ। গা ছমছম করে উঠল কোয়েনার, কিন্তু পর মুহূর্তেই সে অনুভব করল সেই অদৃশ্য শক্তি তার সর্বাঙ্গ লেহন করে চলেছে। কোয়েনার চোখ বুজে এলো পরম তৃপ্তিতে। বহু প্রশ্ন মনেই রয়ে গেল, কোনো উত্তর খুঁজে পেল না। অথচ কেউ তো আছেই ঘরের ভেতর, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কিছুই যেন চোখে পড়ছে না। অন্ধকার হাতড়ে একটা পিচ্ছিল সরুওয়ালা গোলাকৃতি মাংসপিণ্ডের গায়ে হাত ঠেকে গেল কোয়েনার। বুঝতে বাকি থাকে না ওটাই তাকে চরম আনন্দ দিচ্ছে। তবে সেই আনন্দ উপভোগ করতে এতটাই উন্মত্ত হয়ে পড়েছে কোয়েনা যে বস্তুটা আদৌ মানব শরীরের কোনো অঙ্গ কিনা তা যাচাই করে দেখার বিন্দুমাত্র আগ্রহ ছিল না তার। কোনো এক অদৃশ্য শক্তি মিলনে লিপ্ত হলো কোয়েনার সাথে। কিছুক্ষণ পর কোয়েনা হঠাৎ টের পেল জনিপথের ভিতর দিয়ে শক্ত ঢেলার মতো কিছু একটা বেরিয়ে আসছে। বহুবার দেখার চেষ্টা করেও সে দেখতে পেল না কিছুই। অসম্ভব জোর চাপে ব্যথায় কোঁকিয়ে উঠল কোয়েনা। পরক্ষণেই একটা নারকীয় হাসির শব্দ ভেসে এলো ঘরের ভেতরে। অমনি কোয়েনার চোখ চলে গেল বিছানার মুখোমুখি দেওয়ালে। সেখানে দুটো গোলাকার বস্তু টুনি লাইটের মতন জ্বলছে নিভছে। প্রথমে জোনাকি ভেবে এড়িয়ে গেলেও কি মনে হতে আবার সে তাকাল। সঙ্গে সঙ্গে টের পেল না, ওগুলো জোনাকি নয়। দুটো চোখ হিংস্র সাপদের মতো জলজল করছে। আর চুপ করে থাকতে পারে না সে, ভয় চিৎকার করে ওঠে। ওদিকে চোখ দুটো অনবরত ঘুরপাক খাচ্ছে দেওয়ালের গায়ে। হঠাৎ প্রসব যন্ত্রণার মতো অসহ্য ব্যথা এবং রক্তক্ষরণ শুরু হয়ে গেল। কোয়েনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে টের পেল
কেউ তার পা দুটোকে সুর জাতীয় কিছু দিয়ে বেঁধে তলপেট থেকে জননেন্দ্রিয় পর্যন্ত চিড়ে ফালা ফালা করে দিয়েছে। এক লহমায় গলগল করে বেরিয়ে গেল শরীরের সমস্ত রক্ত। বাইরে তখন বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি পড়ছে। কইনার শেষ আর্তনাদটুকু চাপা পড়ে গেল বজ্রপাতের আড়ালে। ওটি থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে রেস্টরুমে বসে ব্রেকিং নিউজ শুনছিলেন ডক্টর সুধন্য সেন। হঠাৎ একটা খবর শুনে চমকে উঠলেন তিনি। ইদানিং গোটা শহর জুড়ে ভয়ঙ্কর এক উপদ্রব শুরু হয়েছে। 20 থেকে 22 বছরের মেয়েরা হঠাৎ কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে। কিছুদিন পর পর তাদের ডেড বডি পাওয়া যাচ্ছে এলাকার বিভিন্ন লেক কিংবা জলাশয়ের ধারে। প্রতিটা ডেড বডি তলপেট থেকে চিরে দেওয়া হয়েছে, পেট থেকে নাড়ি ভুড়ি সব খুবলে বার করে নেওয়া হয়েছে। ভয়ে আতঙ্কে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মৃত আর নিখোঁজের সংখ্যা ক্রমশ পাল্লা দিয়ে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশি তৎপরতা। নিউজটা শুনে শিউরে উঠলেন ডক্টর সেন। কে এমন নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে? কেন করছে? গতকাল হসপিটালের মর্গে একটা নতুন ডেড বডি এসেছে। মেয়েটার বয়স আন্দাজ ওই 20 কি 21 হবে। বডিটা এখনো মর্গে পড়ে রয়েছে, পোস্টমর্টম হয়নি। ডক্টর অরুণের সাথে সেই লাশের ব্যাপারে কথা বলছিলেন ডক্টর সুধন্য সেন। কথাবার্তার মাঝে ডক্টর অরুণ রহস্যময় কণ্ঠে বলে উঠলেন, আপনি বোধহয় জানেন না স্যার, ওই উধাও হয়ে যাওয়া মেয়েগুলো ডেড বডি আমাদের হসপিটালের মর্গেই রাখা আছে। যেহেতু আমাদের ডিপার্টমেন্টের সুনাম আছে, তাই পুলিশ এখানেই সব লাশগুলো পাঠিয়ে দিয়েছে। তারপর হঠাৎ এদিক ওদিক দেখে নিয়ে চাপা ভয়ার্ত কণ্ঠে বললেন, গত রাতে যে নতুন লাশটা এসেছে তারও পোস্টমর্টম করা যাচ্ছে না স্যার। পোস্টমর্টম করা যাচ্ছে না মানে? অ্যাবসার্ড। তুমি কি বলতে চাইছো অরুণ? হ্যাঁ স্যার, যা বলছি ঠিকই বলছি। অন্যান্যদের মতন এই মেয়েটিরও তলপেট থেকে যৌনাঙ্গ পর্যন্ত চিড়ে দেওয়া হয়েছে নৃশংসভাবে। নাভি মূল থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে অদ্ভুতভাবে ঝুলে আছে পায়ের দিকে। কিন্তু নতুন লাশটার জরায়ু সংলগ্ন এলাকা থেকে বারবার একটা অদ্ভুত গোলাকৃতি মাংসপিণ্ড বেরিয়ে এসে ময়না তদন্তের কাছে বাধা সৃষ্টি করছে স্যার। গঠন অনেকটা রক্তচোষা মাংসাশী কীটের মতো। বিকট সুর দিয়ে রীতিমতো আঘাত করছে কাজের সময়। সবচেয়ে আশ্চর্যের কথা স্যার, ভিতরে এখনো ব্লিডিং হয়ে চলেছে। কালুডোমের সাথে আজ সকালেও ঘটনাটা ঘটেছে। ভয় আর কাটাছেড়া করতে চাইছে না। কি বলছো কি তুমি? এটা কখনো হতে পারে? হ্যাঁ, মৃত্যুর সাথে সাথেই তো আর পোস্টমর্টম হয় না। তলপেটে যোনি চিড়ে দেওয়ার ফলে যে রক্তপাত ঘটেছিল তার কিছু অংশ হয়তো এখনো ওখানে লেগে থাকতে পারে, কিন্তু তা বলে মৃত্যুর এত ঘন্টা পরে সব ব্যবচ্ছেদের সময় কিভাবে ভিতর থেকে ব্লাড বেরোবে শুনি? হ্যাঁ, তুমি কি উন্মাদ হয়ে গেলে অরুণ? আমার মনে হয় রাতের পর রাত কেবল লাশ নিয়ে কাজ করতে তুমি অবসন্ন বিষাদগ্রস্ত হয়ে পড়েছ। মানসিক ভারসাম্য হারিয়ে গেছে অথবা হ্যালুসিনেট করছো হয়তো। ইউ নিড টু টেক রেস্ট ফর আ ওয়াইল। কদিনের ছুটি নাও। এদিককার কাজ আমি শ্বাসমলকে দিয়ে না হয় সামলে নেব। বিশ্বাস করুন স্যার, আমি কিছু ভুল দেখিনি, এমনকি হ্যালুসিনেটও করিনি। কালু সাক্ষী আছে স্যার। এত বছর ধরে কত বিকৃত বিভৎস লাশ কেটেছি স্যার, কিন্তু এবারের মতো এত ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার কখনো হয়নি। বিকট দর্শন মাংসাশী কীট কিভাবে মৃত শরীরের গোপনতম অঙ্গ থেকে বেরিয়ে আসছে জাস্ট ইম্যাজিন করতে পারছি না। তার সাথে রক্ত, এও কি সম্ভব? তাছাড়া অরুণের কথাটা অসম্পূর্ণই থেকে গেল। সুধন্য চাপা স্বরে ধমক দিয়ে বললেন, থাক, আর কিছু বলতে হবে না তোমাকে। তবে তুমি যখন এত করেই বলছো, আমি নিজে গিয়ে সরেজমিনে তদন্ত করে দেখবো ব্যাপারটা। বাই দ্য ওয়ে, অন্যান্য লাশগুলো এখন কি অবস্থায় রয়েছে? ওইগুলোরও তো একটা গতি করতে হবে, তাই না? স্যার, ট্যাগ দেখে বাকি 4টে বডি আবার নির্দিষ্ট ড্রয়ারে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু নতুন লাশটাকে কিছুতেই ওঠানো যাচ্ছে না। সব ব্যবচ্ছেদের প্রস্তুতি যতবার নিচ্ছি ততবারই ওই ভয়ঙ্কর ঘটনাটা ঘটছে স্যার। আপনি কালুকে জিজ্ঞাসা করে দেখুন, ও এখনো পাহাড়ায় আছে। কার্তিককেও খবর দেওয়া হয়েছে, ও এলেই কালু চলে যাবে। আই সি। ঠিক আছে, তুমি যাও।
আজ আর কাল 2 দিন তুমি রেস্ট করো, পরশুদিনকে জয়েনিং করো, কেমন? সুধন্যকে ধন্যবাদ দিয়ে ডক্টর অরুণ বেরিয়ে গেলেন হসপিটাল থেকে। সুধন্য কিছুক্ষণ সেদিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। গভীর ভাবনায় ডুবেছিলেন সুধন্য সেন। সম্বিত ফিরে পেলেন জুনিয়র ডক্টর শ্বাসমলের ডাকে। টুকটাক কিছু কথাবার্তার পর সুধন্য বললেন, চলো শ্বাসমল, আমাদেরকে একবার মর্গে যেতে হবে, তুমি আজ আমাকে অ্যাসিস্ট করবে। শিওর স্যার। সুধন্য শ্বাসমলকে নিয়ে গাড়িতে উঠলেন। বিশাল কম্পার্টমেন্ট, ব্লক ওয়াইজ বিভিন্ন ডিপার্টমেন্ট। এ ব্লক থেকে গাড়ি ঘুরিয়ে ড্রাইভার সরাসরি M3-তে গিয়ে থামল। টেবিলে রাখা মেয়েটার লাশ এখনো সাদা চাদরে ঢেকে আছে। বহুবার ডেকেও কালু ডোমের কোনো সারা শব্দ পাওয়া গেল না। সুধন্য রাগে গজগজ করতে করতে বললেন, এইভাবে আনপ্রোটেক্টেড অবস্থায় লাশ পড়ে রয়েছে, হিডিয়েটটা গেল কোথায়? সময় বয়ে যাচ্ছে আর এদিকে কার্তিকেরও কোনো পাত্তা নেই। যত সব অপকণ্ডের দল, রবিশ। শ্বাসমল বললেন, এটা নিশ্চয়ই মালটাল টেনে কোথাও পড়ে আছে স্যার। হ্যাঁ, তাছাড়া আবার কি। এনিওয়ে মাই বয়, লেটস স্টার্ট। ভালো করে দেখো বডিটা। অরুণ বলছিল সব ব্যবচ্ছেদের প্রস্তুতি নিলেই নাকি আপনা থেকে ভ্যাজাইনাল ব্লিডিং স্টার্ট হয়ে যাচ্ছে, আর একটা বিশ্রী সুঁড়ওয়ালা কিট বেরিয়ে এসে নাকি আঘাত করছে। কিন্তু কি করে সেটা সম্ভব বলো তো? পোকা তো দূরের কথা, বডিতে রক্তের ছিটে ফোটাও তো দেখতে পাচ্ছি না আমি। তাছাড়া লাশ কাটার আগে ডেড বডি থেকে ব্লাড বেরোবেই বা কি করে? আর পোকাই বা আসবে কোত্থেকে? পচা লাশ হলে না হয় বুঝতাম পোকা ধরেছে, বাট এটা তো টাটকা, ফ্রেশ, একেবারে ফ্রেশ লাশ। কিন্তু অরুণ স্যার কি এতটা ভুল দেখবেন? পার মাতাল কালুটা নেশার ঘোরে রক্তের ডাক্তার মুছে দেয়নি তো? কি সব বলছো আবল তাবল? হ্যাঁ, মৃত্যুর এত ঘন্টা পর ভ্যাজাইনাল হ্যামারেজ কোথা থেকে আর কিভাবেই বা হবে শুনি? অরুণের মতন তুমিও কি উন্মাদ হয়ে যাচ্ছ? তবে এটা ঠিক, অতিরিক্ত যৌন সংসর্গের কারণে অনেক সময় ইস্টের সংক্রমণ ঘটে থাকে। ভেতরের ভাল্ব ফুলে ফেটে যায়, যার ফলে সঙ্গমের পর ভ্যাজাইনাল হ্যামারেজ হতে পারে। হয়তো এই মেয়েটির ক্ষেত্রেও তেমনই হয়েছে, তাই ভিতরে ব্লাড রয়ে গেছে। শ্বাসমল আর কোনো কথা বাড়ালেন না। ড্রাইভার পরিতোষ সুধন্যর কথা মতো বিশাল কম্পার্টমেন্ট পেরিয়ে তাকে আর শ্বাসমলকে ব্লক M3-তে ড্রপ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। গাড়িতে তেল ভরতে হবে, কিন্তু পেট্রোল পাম্পে যাবার পথে তার চোখে পড়ল নার্স শিরিন বনবিতানের পথ ধরে খুব দ্রুত হেঁটে যাচ্ছে। পরিতোষের বেশ কৌতূহল হলো শিরিনকে দেখে। বিনিতা কয়েকদিন ছুটিতে থাকায় নাইট শিফটে ডিউটি করেছিল এই শিরিন নামের মেয়েটি। পুজোর মরশুমে কয়েকজন নার্স ছুটিতে ছিল, তাই বিনিতার সুপারিশে ডক্টর সুধন্য সেন শিরিনকে নাইট শিফটে বহাল করেছিলেন কিছুদিনের জন্য। দিন তিনেক আগে বিনিতা ডিউটিতে আবার জয়েন করেছে। তারপর থেকে জরুরি কল পেয়ে শিরিন হসপিটালে আসে, কিন্তু এত রাতে বনবিতানের দিকে ওকে যেতে দেখে পরিতোষ অবাক হয়ে ভাবে, শিরিন বনবিতানের দিকে যাচ্ছে কেন? ওদিককার কোনো বাড়িতে নার্সিংয়ের কাজ পেল নাকি? হাঁটার ভঙ্গিটাও তো বেশ অন্যরকম লাগছে। এত তাড়াতাড়ি কি করে হাঁটছে? কথাগুলো ভাবতে ভাবতে পরিতোষ গাড়িটা একপাশে পার্কিং করে পিছু নিল শিরিনের। কিছুটা যাওয়ার পর অরুণের ফ্ল্যাটে শিরিনকে ঢুকতে দেখে চমকে উঠল পরিতোষ। ফ্ল্যাটের সিকিউরিটি ঘুমে ঢুলছে। শিরিন দোতলায় উঠে ডোরবেল বাজাতেই হাসি মুখে দরজা খুলে বেরিয়ে এলো অঙ্কুর। কৌতূহলী পরিতোষও পা টিপে ওপরে উঠে গেল। ফ্ল্যাটের দরজাটা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। আইহোল দিয়ে ওদের দেখার চেষ্টা করে ব্যর্থ হল। ডাইনিং হলটা ফাঁকা, ওরা ঘরে ঢুকে গেছে। কান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অঙ্কুরের গলা পেল পরিতোষ। অঙ্কুর বলছে, সেদিনের মতো সারা রাত তোমাকে পেতে চাই। তুমি সারা রাত থাকবে তো আজ আমার কাছে? সারা রাত থাকতেই তো এসছি ডার্লিং। ওয়াও, আজ প্রথমেই কিন্তু তুমি স্টার্ট করো। শিরিন সঙ্গে সঙ্গে এক ধাক্কায় অঙ্কুরকে বিছানায় ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল বন্য সাপদের মতো। অতঃপর খুব কাছ থেকে একটা ভয়ার্ত কণ্ঠে আর্তনাদার পৈশাচিক হাসি কানে এলো পরিতোষের।
এবার আই হলে চোখ রেখে সে স্পষ্ট দেখতে পেল শিরিন ডাইনিং হলে সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়িয়ে কি ভীষণ তাণ্ডব নৃত্য করে চলেছে। সে এক রক্তখাকি পিশাচিনীতে পরিণত হয়েছে। তার এক হাতে ধরা অঙ্কুরের সদ্য কাটা মুন্ড, আর পায়ের কাছে পড়ে রয়েছে অঙ্কুরের রক্তশূন্য সাদা ফ্যাকাশে ধরটা। রক্তপাত হবার আগেই সব রক্ত শুষে নেওয়া হয়েছে। এমন সময় শিরিনের মুখটা দেখে আতঙ্কে থরথর করে কেঁপে উঠল পরিতোষ। পিশাচিনী শিরিনের আসল রূপ দেখে প্রবল আতঙ্কে পরিতোষ দ্রুত সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তারপর এক ছুটে গাড়ির কাছে পৌঁছে চম্পট দিল সেখান থেকে। ডক্টর সুধন্যর নির্দেশ মতন মেয়েটির ডেড বডি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিলেন ডক্টর শাসমল। আরও একবার পরীক্ষা করে রহস্যময় কণ্ঠে বলে উঠলেন, স্যার, ডক্টর অরুণ আমাকে আজ বিকেলে কিছু ইনফরমেশন দিয়েছেন, যাতে আমার মনে হচ্ছে আনন্যাচারাল ঘটনা ঘটেছে এই লাশ কাটা ঘরে। হোয়াট? প্রচণ্ড উত্তেজিত হয়ে সুধন্য কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ঘটে গেল একটা অবিশ্বাস্য ভয়ঙ্কর ঘটনা। সুধন্য টের পেলেন মৃতদেহের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। কিসের মুভমেন্ট সেটা বোঝার আগেই রক্ত বেরিয়ে এলো ফিনকি দিয়ে। প্রসব হওয়ার মতো ফোর্সফুলি কিছু একটা ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করছে যেন ভেতর থেকে, অথচ তলপেট থেকে নিচের অংশ পুরোই চেরা। সমস্ত অর্গান দেখা যাচ্ছে। তাহলে ভেতরে কি থাকতে পারে? আর সুধন্যর মাথা কাজ করছে না। এরকম ভয়ানক অভিজ্ঞতা তার জীবনে প্রথম। শাসমল ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, ডক্টর অরুণ এই ঘটনার কথা কি জানিয়েছিলেন আমাকে? সুধন্য ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে দেখলেন আরও কয়েক সেকেন্ড আনন্যাচারাল মুভমেন্টের পর বেরিয়ে এলো একটা বৃহদাকার বিকট দর্শন সুঁড়ওয়ালা রাক্ষসে পোকা, যার গায়ে কিলবিল করছে অগণিত নরকের কীট। দেখলেই গাটা ঘিন ঘিন করে ওঠে। ঘেন্নায় মুখ ফিরিয়ে নেন সুধন্য সেন। এদিকে মর্গের স্বাভাবিক শীতলতা ছাপিয়ে অদ্ভুত শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেল হঠাৎ। এই অস্বাভাবিক ঘটনায় প্রচণ্ড ভয়, হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপতে কাঁপতে পিছু হাঁটছিলেন সুধন্য সেন। নির্বাক শাসমল স্থির পাথর হয়ে গেছে, কিন্তু শাসমলকে নিয়ে ছুটে বেরিয়ে যেতে গিয়েও থমকে পড়লেন তিনি। ঘরের ভেতর কর্কশ নারীকণ্ঠে উল্লাসে ফেটে পড়ছে। মৃতদেহের পা বেয়ে নেমে সেই বিকট দর্শন ঘিনঘিনে পোকাটা মাটিতে ঘুরপাক খাচ্ছে। শাসমল বলল, ওটাকে এক্ষুনি কেটে ফেলুন স্যার, ওটা কোনো পোকা নয়, ওটা নির্ঘাত পিশাচের ভ্রূণ। ভয় তাদের গলা শুকিয়ে গেল। পোকাটার গায়ের রং রক্তের মতো কালচে লাল। এমন সময় ফের একটা বিশ্রী হাসির শব্দ পেলেন সুধন্য। শাসমলের হাত পা ঠান্ডা হয়ে গেছে ইতিপূর্বে। সে খেয়াল করে দেখল হাসির শব্দটা আসছে ওই ভয়ানক রাক্ষসে পোকাটারই ভেতর থেকে। ওটা এবার তীর বেগে ছুটে এসে পথ আটকে দাঁড়ালো। দুজনে প্রাণ ভয় থরথর করে কাঁপছেন। এমন সময় নার্স বিনিতার গলার আওয়াজ এলো তাদের। বিনিতাকে লাশ কাটা ঘরে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন দুজনেই। এ কি বিনিতা, তুমি তুমি এখানে কি করছো নিজের ডিউটি ছেড়ে? আর তোমাকে এখানে আসার পারমিশনই বা কে দিয়েছে? আসলে স্যার, আমি এই মুহূর্তে এমব্লকের সামনে দিয়েই হসপিটালে যাচ্ছিলাম। ঠান্ডা ঘরের দরজাটা খোলা দেখে সির্ফ কৌতূহলের বশে গিয়ে এসেছি। তাছাড়া মর্গ নিয়ে তো কত কী কথা শোনা যায়, তাই আর কি। বাট আপনি এত রাতে এখানে কেন এসেছেন স্যার? এটা তো ডক্টর অরুণ সেনের ডিপার্টমেন্ট। সেটা তোমাকে জানানোর প্রয়োজন মনে করছি না, তবে তুমি যে এখানে এসেছো তাতে ভালোই হয়েছে। সাপে বড়ই হয়েছে একদিক থেকে। থ্যাঙ্কস আ লট। বাই দ্য ওয়ে, আজ তোমার ডিউটি আওয়ার্স কতক্ষণের? বিনিতার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ওদিকে বিনিতা মর্গে আসায় শাসমলও যেন হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। ওই বিকট পোকাটা কোথাও যেন অদৃশ্য হয়ে গেছে বিনিতাকে দেখে। কিন্তু বিনিতার হাব ভাব ইদানিং মোটেও ভালো লাগছে না শাসমলের। সবসময় একটা আগ্রাসী মনোভাব, বড্ড গায়ে পড়া হয়ে গেছে বিনিতা আজকাল। এদিকে ডক্টর সুধন্য সেন বিনিতার সাথে কথার মাঝে চোখের ইশারা করছিলেন, সেটা শাসমলের নজর এড়ায়নি। বিনিতাও অর্থপূর্ণ হাসি হেসে সাড়া দিল।
শাসমল মনে মনে তির্যক ব্যঙ্গ করে বললেন, শুধু কি আজই ইশারা করলেন স্যার? মোটেই না, নিশ্চয়ই বহুদিন ধরে চলছে এসব। এমন সময় হঠাৎ একটা চিৎকার শুনে চিন্তাভাবনার ছেদ পড়ে গেল তার। সুধন্য সেন গলা কাঁপিয়ে চিৎকার করে বলছেন, শ্বাসমল, সাবধান, পালাও এখান থেকে। শাসমল চমকে তাকিয়ে দেখলেন মর্গের গেটটা খোলা। বেনিতা চলে গেছে। পরক্ষণে টের পেলেন নরম পিচ্ছিল অথচ কাঁটাযুক্ত কিছু একটা স্পর্শ করছে তার পায়ে। সেদিকে তাকিয়ে ভয় চিৎকার করতেও ভুলে গেলেন শাসমল। তার পায়ের কাছে বসে আছে সেই রাক্ষসে ভয়ঙ্কর পোকাটা। সুর দুটো এখন কাঁটায় পরিণত হয়েছে। কাঁটার ভিতর থেকে জেগে রয়েছে তার বিশ্রী কদাকার মুখের কিছু অংশ। ভারী পর্দার নিচে থাকা অক্ষিকোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে টর্চ লাইটের মতন গোল গোল দুটো জ্বলন্ত দৃষ্টি। গায়ের রং পরিবর্তিত হয়ে এখন মিশমিশে কালো হয়েছে সেটা। ফলে ফলে আরো ভয়ানক দেখতে লাগছে সেটাকে। বাইরে চোখ পড়তেই নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় হলো তার। দরজার ওপারে ঘোরাফেরা করছে সুরওয়ালা একই রকম দেখতে আরো 4-4টে সুরওয়ালা মাংসাশী পোকা। ওরাও প্রথমটার মতোই দ্রুত রং বদলাচ্ছে, কিন্তু কিন্তু এরা জন্মাচ্ছে কোথা থেকে, কিভাবে? হৃদযন্ত্রের গতি অস্বাভাবিক দ্রুত হারে বাড়ছে। জ্ঞান হারালেন শাসমল। সুধন্য নিজেও এবার ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে বললেন, ওরা মর্তের কোনো জীব দ্বারা সৃষ্টি হতেই পারে না। আমি অরুণের কথা বিশ্বাস করিনি, হ্যালুসিনেশনস ভেবেছিলাম। অথচ অরুণ যে ঠিক বলেছে তার জলজান্ত প্রমাণ পাচ্ছি এখন। আতঙ্কে নিজেকে সামলাতে না পেরে লুটিয়ে পড়লেন তিনি। ভয় কুলকুল করে ঘামছেন ঠান্ডা ঘরে। জ্ঞান হারালেন তিনিও। কতক্ষণ এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন তা জানে না শাসমল। হঠাৎ চোখে মুখে জলের ছিটে এসে লাগলো। ধীরে ধীরে উঠে বসলেন তিনি ড্রাইভার পরিতোষকে দেখে। পরিতোষ জলের বোতল এগিয়ে দিয়ে বলল, স্যার আগে জলটা খেয়ে নিন। এখন কেমন বোধ করছেন? শাসমল ম্লান হেসে বললেন, আমি এখন ঠিক আছি পরিতোষ, চিন্তা করো না। কিন্তু সুধন্য স্যার কোথায় গেলেন? ওনাকে দেখছি না তো। উনি কি আবার ভেতরে গেলেন? না স্যার, বিনিদাদি গাড়ি নিয়ে ফিরে এসেছিল আবার। জ্ঞান ফেরার পর স্যারকে নিয়ে গেল। বিনিদাদি আপনাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। বলেছি স্যারের জ্ঞান ফিরলে আমি ড্রাইভ করে নিয়ে যাব। বেশ করেছ, কিন্তু তুমি এতক্ষণ কোথায় ছিলে পরিতোষ? আপনারা ঠান্ডা ঘরে যাওয়ার পর আমি গাড়ির তেল ভরতে গেছিলাম স্যার। ফিরে এসে দেখি আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। যদি অভয় দান করেন একটা কথা বলবো স্যার। হ্যাঁ নিশ্চয়ই, কি বলবে বলো। স্যার স্যার বিনিতাদির আচরণ না ঠিক স্বাভাবিক মানুষের মতো নয়। ও একটা ইচ্ছাধারী পিশাচিনী। অনেক পুরুষের মাথা খেয়েছে, তারা পাগল হয়ে গেছে ওর জন্য। অনেকের জীবন নষ্ট করেছে ও। মানে কি বলছো এসব? বিশ্বাস করুন স্যার, আমি ঠিকই বলছি। অঙ্কুর বাবুর কথা মনে আছে স্যার? 6 মাস আগের রোড অ্যাক্সিডেন্টে আপনাদের হাসপাতালে ভর্তি হয়েছিল। হ্যাঁ মনে আছে। শেষের দিকে কেমন যেন মেন্টাল পেশেন্ট হয়ে গেছিল অঙ্কুর। ওর এক বন্ধু এসে ওকে নিয়ে গেল বন্ডে সই করে। তারপর আর কোনো খবর জানি না। কিন্তু বিনিতার ব্যাপারটা, অঙ্কুর বাবুকে বিনিতা মেরে ফেলেছে স্যার। নিজের বিকৃত লালসা মিটিয়ে ও সব রক্ত শুষে নিয়েছে। মনে আছে অঙ্কুর কাকে দেখে যেন খুব ভয় পেয়ে চেঁচিয়ে উঠত? ও আসলে বিনিতাকে দেখেই ভয় পেত স্যার। ওই পিশাচিনীটা প্রতি রাতে অঙ্কুরের স্বপ্নে এসে ওকে নিজের প্রতি আকৃষ্ট করে তুলেছিল। অঙ্কুর ওকে পাবার জন্য মরিয়া হয়ে ওঠে। তারপর দুর্ঘটনা ঘটিয়ে ওকে ওই পিশাচিনী বিনিতা টেনে আনে এই হাসপাতালে। ও মায়া বলে স্বপ্নে এসে অঙ্কুর বাবুর সাথে সহবাসের পর ওকে নানাভাবে ভয় দেখাতো। রোজ ওই পিশাচিনীর স্বপ্ন দেখে দেখে এমনিও পাগল পাড়া হয়ে গিয়েছিল। তার উপর হাসপাতালে বিনিতার আসল রূপ দেখে ভয়ে পাথর হয়ে গিয়েছিল অঙ্কুর বাবু। শুধু তাই নয়, শেষ দুদিন বিনিতা নাট সিরিনের রূপ ধরে অঙ্কুরের সাথে সঙ্গমে আবদ্ধ হয়েছিল। আমি কাউকে কিছু জানাতে পারিনি পিশাচিনীর রোষে পড়ার ভয়ে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর একদিন বিছানায় ওর
নগ্ন রক্তশূন্য মৃতদেহ পাওয়া গেল। না, আমি জানি স্যার, শিরিনের রূপ ধরে বিনিতাই ওর বাড়িতে গিয়েছিল। নিজের লালসা মিটিয়ে ওকে হত্যা করেছে ওই পিশাচিনী। আমি একদিন গোপনে বিনিতাকে নিজের চোখে চেহারা বদলাতে দেখেছি স্যার। জাস্ট ভাবতে পারছি না পরিতোষ, এ কি শোনালে তুমি? আর এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না, গাড়ি রেডি করো, কুইক কুইক। সুধন্য স্যারকে বাঁচাতেই হবে আমাদের। আমি মনে হয় কি হতে চলেছে আন্দাজ করতে পারছি। শিগগির চলো, ফাস্ট। গাঢ় অন্ধকারে ছেয়ে আছে রাতের আকাশ। হসপিটালের বাউন্ডারি ওয়ালের একেবারে শেষ প্রান্তে জংলা গাছের ঝোপঝাড়ের আড়ালে থাকা একটা রংচটা পুরনো বাড়িতে সব ব্যবচ্ছেদ করা হতো বহু বছর আগে। শ্বাসমল আর পরিতোষ গাড়ি থেকে নেমে পা টিপে টিপে এগিয়ে গেলেন পুরনো বাড়িটার দিকে। ভিতর থেকে ভেসে আসছে গভীর শ্বাস প্রশ্বাস এবং শীতকারের শব্দ। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে শুধু শরীরে খেলায় মত্তু নার্স বিনিতার মুখে অশ্লীল গালিগালাজ ভেসে আসছে। সুধন্য কামার্ত কণ্ঠে বললেন, মাই বেব, ইউ আর লাইক অ্যান এঞ্জেল, এভরিথিং ইজ পারফেক্ট, এভরিথিং। ঈশ্বর তোমাকে সবকিছু নিখুঁত করেই পাঠিয়েছেন। পরিতোষ জিভ কেটে বললেন, ইস, এই সব কথা শোনাও পাপ স্যার। সুধন্য স্যারের বউ জিনিয়া ম্যাডাম যেমন অপূর্ব সুন্দরী, এতে তেমনই চমৎকার ব্যবহার। স্যারকে যথেষ্ট বিশ্বাস করেন, ভালোবাসেন, কিন্তু স্যার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে যথেচ্ছাচার করে যাচ্ছেন। ছি 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 ছি, মেরে ফেলতে ইচ্ছে করছে নির্লজ্জ শয়তানটাকে। স্যার বলতেও ঘেন্না হচ্ছে আমার। মাথা ঠান্ডা রাখো পরিতোষ। আমারও ইচ্ছে করছে এই মুহূর্তে লোকটার তলপেটে মুখ্যম লাথি কষিয়ে ওর এই ঘৃণ্য বদ অঙ্গটাকে খসিয়ে দিতে, কিন্তু মানবিকতার খাতিরে দুশ্চরিত্র লম্পট হলেও লোকটাকে আমাদের বাঁচাতেই হবে বিনিতার খপ্পর থেকে। নীরবে সায় দিল পরিতোষ। অন্ধকারে চোখ সয়ে এসেছিল। ঘরের দিকে পা বাড়ালো তৃপ্তির শ্বাস ফেললেন সুধন্য সেন। সঙ্গে সঙ্গে একটা অপার্থিব হাসির আওয়াজ ঢেকে দিল চারপাশের সমস্ত পার্থিব শব্দকে। পুরুষালী কণ্ঠে আর্তচিৎকার শোনা গেল কেবল। ডক্টর সুধন্যর গলায়। দ্রুত মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে শ্বাসমল যে দৃশ্য দেখতে পেলেন তাতে মনে হলো আদেও কি তিনি বেঁচে আছেন। এমন নারকীয় দৃশ্য কেবল নরকেই সম্ভব। খচাত করে একটা শব্দ হলো। পরিতোষ শ্বাসমল উভয়ের চোখেই ভয়ার্ত দৃষ্টি। তারা দেখলেন কামপিশাচী বিনিতা নিজের মাথা কেটে ফেলেছে। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য। নারকীয় একটা শব্দ ভেসে আসছে কাটা মাথাটা থেকে। এই ডাক্তার, হাই হাই, আমার খিদে মেটা। মাথাটা কখনো শূন্যে উঠে যাচ্ছে, আবার কখনো সুধন্যর কানের কাছে গিয়ে ফিস ফিস করে কথা বলছে আর ভয়ানক অট্ট হাসিতে ফেটে পড়ছে। আতঙ্কে কাঁপতে কাঁপতে স্তব্ধ হয়ে গেলেন সুধন্য সেন। বিনিতা হাসতে হাসতে হঠাৎ যন্ত্রপাতির ডাই থেকে একটা ধারালো কড়া তুলে সুধন্যর হাতে ধরিয়ে দিল। মন্ত্রমুগ্ধের মতো সেটার দিকে তাকিয়ে সেকেন্ডের ভগ্নাংশে এক কোপে নিজের মুন্ডু থেকে ধরটা আলাদা করে দিলেন স্বনামধন্য চিকিৎসক সুধন্য সেন। সঙ্গে সঙ্গে পিশাচী বিনিতার কাটা মুন্ডুটা মেঝে থেকে উড়ে এলো। ধরটা আপনা আপনি উঠে বসেছে। কাটা মুন্ডুটা আগের মতো জুড়ে গেল ধরের সাথে। বৈশাচিক উল্লাসে প্রথমে রক্ত পান করলো সুধন্যর কাটা ধর থেকে, তারপর মহানন্দে কচকচ করে চিবিয়ে খেতে লাগলো কাটা মাথা এবং গোটা দেহের হাড়, মাংস, ঘিলু, মজ্জা। সে নারকীয় দৃশ্যের দুই জলজান্ত সাক্ষী পরিতোষ আর শ্বাসমল চম্মায় চলে গেলেন অমানিসার ওই ভয়াবহ রাতে। এরপর নার্স বিনিতাকে আর কোনোদিন সেই হসপিটালে দেখা যায়নি। সেই কিম্ভূত কিমাকার রাক্ষসে পোকাগুলোকেও আর খুঁজে পাননি মর্গের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অরুণ রায়। পাঁচটা মেয়ের বেয়ারিশ লাশ এখনো মর্গের ফ্রিজিং টেম্পারেচারে রাখা আছে। হসপিটালের পুরনো অব্যবহৃত মর্গে ডক্টর সেনের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ভৌতিক ঘটনার পর কেউ সেই বডিগুলো ক্লেম করতেও আসেনি। ললিতা, মলি, ইশিকা, কৈনা, ববি
এরা 5 বান্ধবী যেন পঞ্চ পাণ্ডবী, একে অপরকে ছাড়া কোথাও যায় না। এরা সকলেই বেশ উদ্ধত এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির মেয়ে। জীবনটাকে চুটিয়ে উপভোগ করতে চায় ওরা সবাই। তবে ওদের মধ্যে কোয়েনা কিন্তু একেবারে আলাদা। তার মধ্যে কোনো উচ্ছৃঙ্খলতা নেই। সে বড়ই রোম্যান্টিক স্বভাবের আবেগপ্রবণ মেয়ে। বাকিদের মতো পুরুষ ঘেঁষা ছিল না। একবার ওরা 5 জন একসাথে এক্সকারশন কাম পিকনিকে গেল কলেজ থেকে। একটা ভলভো বাস ভাড়া করা হয়েছিল। যাত্রার দিন আনন্দে উৎফুল্ল কোয়েনা বান্ধবীদের বলল, সারাদিন বেশ মজা হবে তাই না রে? কিছুক্ষণ পড়াশোনা, প্রজেক্ট পেপার রেডি হলে ইচ্ছে মতো হুটো পার্টি, খাওয়া দাওয়া, রাতে ক্যাম্প ফায়ার, দারুণ ব্যাপার। তাছাড়া ছেলে মেয়েদের আলাদা টেন্টের ব্যবস্থাও আছে। বাহ, খুব নিশ্চিন্ত লাগছে। বাকি মেয়েরা সমস্বরে বলল, আরে বাবা, চিন্তা করিস না, তুই তোর মতো এনজয় কর তো, তোকে কেউ ডিস্টার্ব করবে না। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল কোয়েনা। হঠাৎ একটা তীক্ষ্ণ আওয়াজে ঘুমটা ভেঙে গেল তার। পেঁচা ডাকছে দূরে কোথাও। টেন্ট পুরো ফাঁকা, কেউ নেই। বেশ অবাক হলো কোয়েনা। এখান থেকে কিছুটা হাঁটলেই নদীর ধারে একটা গাছগাছালিতে ছাওয়া বহু পুরনো রিসর্ট আছে। কোয়েনারা সকালে দেখেছে। টেন্টের বাইরে এসে কি একটা ভেবে হেঁটে গেল সেদিকে। মনে মনে বলল, আমি শিওর ওরা ওদিকেই গেছে। আরো কিছুটা যেতেই কেমন একটা অস্বস্তিকর শব্দ কানে এলো কোয়েনার। তারপর একটা অশ্লীল দৃশ্য দেখে একপাশে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল সে। রিসোর্টের একতলায় একটা ঘরের দরজা হাট করে খোলা ছিল। কোয়েনা লজ্জায় চোখ নামিয়ে বলল, হায় হায়, কি করছে ওরা? একতলার রুমে রাহুল আর মৈনাকের সামনে মিলি, ববি, ললিতা আর ইশিকা সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় বিতান আর কুশলকেও রুমের দিকে যেতে দেখা গেল। ঝোপের ভেতরে অন্ধকারে লুকিয়ে বসে আছে কোয়েনা। অশ্রাব্য গালিগালাজ ভেসে আসছে একতলার ঘর থেকে। ললিতা বলছে, আরে ভাই, এসব খিস্তি ছেড়ে এখন কাজকর্ম শুরু কর দেখি। একদম ঠিক বলেছিস। শুভ কাজে দেরি কিসের? কাম টু মি বেবি। বাট কোয়েনা যদি চলে আসে তাহলে কি হবে বলতো? অবশ্য মালটা ঘুমিয়ে আছে এখন। ও একটা নিরস মাল। তাছাড়া যদি চলেও আসে তাতে ক্ষতি কি? আর আমরা এসব একা করছি, বাকিরাও তো আছে। দিব্যি মনে বাজারে কাজ সারছে। এই কোয়েনা মালটার না কোনো ফিলিংস নেই ভাই, আমাদের অল টাইম অ্যাভয়েড করে। ফিলিংস হয়তো আছে, কিন্তু ওই সময় ভয় পায়। ওরে আমার নেকা সত্যি রে, মালটাকে ডেকে নিয়ে তারপর দেখাচ্ছি। লিভ ইট কুশল, বেকার টাইম ওয়েস্ট কেন করছিস তুই? শুরু কর। প্রথম দানটা কিন্তু আমার, তারপর বাকিরাও এক এক করে আসবে। কুশল গাল পেড়ে বলল, এই এত জলদি এসব হয় নাকি? আর তাছাড়া বাকিরা আছে মানে কি? এই তো কতজনকে লাগবে? খ্যাক খ্যাক করে হেসে ওঠে কুশল। বাকিরাও হাসতে থাকে কুশলের কথা শুনে। কিছুক্ষণের মধ্যে উন্মত্ত কামুক হয়ে উঠল সবাই। আড়ালে বসে কোয়েনা সবটাই দেখতে পাচ্ছে। কোয়েনার সারা শরীরে শিহরণ জাগিয়ে তুলেছে। সে উদাস হয়ে তাকিয়ে রইল। ললিতা, মিলি, ইশিকা, ববির সাথে একে একে মিলিত হচ্ছে ছেলের দল, কখনো আলাদা, কখনো একসাথে। কোয়েনার ভিতরেও যথেষ্ট কামনা বাসনা রয়েছে, তবু নিজেকে সে লুকিয়ে রাখে এক অজানা ভয়। নিজেকে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কোয়েনা। তাঁবুতে ফিরে গেল বাধ্য হয়ে। এক্সকারশন থেকে ফেরার কিছুদিন পর এক এক করে উধাও হয়ে গেল ললিতা, মিলি, ববি আর ইশিকা। তাদের পেট কাটার নগ্ন দেহ আর পাওয়া গেল না কোনো জলাশয়ের ধার থেকে। অবশেষে একদিন কোয়েনাকেও চলে যেতে হলো একই রকম ভাবে। প্রতিটা মৃতদেহের জনিপথ ছিন্ন করে দেওয়া হয়েছে সম্ভোগের পর। কি রহস্য এর? সিরিয়াল কিলারের কাজ তা বোঝা গেলেও পুলিশ প্রশাসনের মাথায় হাত উঠেছে, কোনো কিনারা হয়নি এখনো। কালের নিয়মে উপাস্য দেবীরূপে এক নরক সুন্দরীর আবির্ভাব ঘটেছে নরকের রাজ্যে। দেবীকে তুষ্ট করতে 28 জন নরকপাল
নরকের অন্ধকূপ থেকে তুলে আনে 28টি অতি নিম্ন শ্রেণীর বৃহদাকার কামকীটকে। তবে নরকের আরাধ্যা দেবীকে স্পর্শ করার সাহস বা অনুমতি কোনোটাই ছিল না তাদের। কদর্য চেহারার ওইসব কামকীটেরা সুন্দরী দেবীর লাস্যময়ী রূপে মোহিত হয়ে একটা নির্দিষ্ট আধারে স্থলন ক্রিয়া সম্পূর্ণ করে। তারপর তা সংরক্ষিত করে রাখা হয় বিশেষ প্রক্রিয়া। নির্দিষ্ট দিনে প্রধান নরকপালের আদেশে তা প্রতিস্থাপন করা হয় দেবী নরক সুন্দরীর গর্ভে। তা থেকে জন্ম নিয়েছে এক ভয়ানক রক্তচোষা রাক্ষসে কামকীট। শক্তি বৃদ্ধির জন্য সেই কামকীট কিছু মেয়ের অজান্তে তাদের শরীরের গোপন স্থানে প্রবেশ করে। তারপর সেখান থেকে বেরিয়ে ইচ্ছেমতো রূপ আকৃতি ধারণ করে কখনো পুরুষ রূপে, কখনো অদৃশ্য কোনো অপশক্তি হয়ে, কখনো কামপিশাচের রূপ ধরে সুন্দরী নারীর সামনে এসে হাজির হয় এবং নানান ছলাকলায় ভুলিয়ে তাদের সাথে মিলনে আবদ্ধ হতে থাকে। মিলনের সময় শরীরের রক্ত পান করে এবং সমূর্তি ধারণ করে নৃশংসভাবে হত্যা করে। তারপর সেই সব মৃতদেহের ভেতরেই অদৃশ্য বাসা বেঁধে নিজেকে লুকিয়ে রাখে। তারপর প্রয়োজন অনুসারে সময় মতো বেরিয়ে এসে সংখ্যায় দ্বিগুণ হয়ে যায়। যে মুহূর্তে কোয়েনা ঝোপের আড়াল থেকে তার অন্য 4 বান্ধবীর সহবাসের দৃশ্য দেখছিল, সেই মুহূর্তে ওই মাংসাশী রক্তপায়ী কামকীট জন্ম নিয়েছিল নরকের অন্ধকারে। তারপর তার জন্মদাত্রীর আদেশে নরক ফুঁড়ে উঠে এসেছিল পৃথিবীর কোলে। কিন্তু সেদিন শেষ রাতে বাকি মেয়েরা যখন টেন্টে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কোয়েনা তখনও জেগেছিল। ঘুম না আসায় কোয়েনা আবার টেন্টের বাইরে চলে যায়। কুশল ওকে দেখে পিছন দিক থেকে আচমকা জড়িয়ে ধরে নিজেদের তাঁবুতে নিয়ে যায়। জীবনে প্রথম পুরুষের ছোঁয়া পেয়ে কোয়েনা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একে একে সকলের সাথে সহবাসে লিপ্ত হয়ে কামনা বাসনা চরিতার্থ করে। নিজের কুমারিত্ব বিসর্জন দেয় সে। তাই সবার প্রথমে তার শরীরের গোপনতম অঙ্গে ক্ষুদ্র কীটের আকারে প্রবিষ্ট করেছিল সেই রাক্ষসে পোকাটা। পরে কোয়েনার মাধ্যমেই একে একে বাকি 4টে মেয়েকেও খুঁজে বের করে সে। ললিতার সাথে মৃগাঙ্কের পরিচয় সম্পর্ক স্থাপন করে। বাকিদের সাথেও বিভিন্ন নাম রূপ ধারণ করে সংসর্গ করে। বংশবৃদ্ধির কারণেই এদের প্রত্যেকের সাথে বিভিন্ন সময় লিপ্ত হয়েছিল, বিভিন্ন রূপ ধারণ করে। তারপর নতুন বীজের জন্ম দিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল তাদের। সেই মৃতদেহের ভিতরেই অদৃশ্য জন্মবীজগুলো লুকিয়ে রেখে কালের নিয়মে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে চেয়েছিল সেই রাক্ষসে কামকীট। মর্গে রাখা 5টি মৃতদেহের সব ব্যবচ্ছেদের সময় বীজগুলো তাদের শরীর থেকে রক্তবীজের আকারে বেরিয়ে আসতে শুরু করে। অথচ প্রত্যেকের জননেন্দ্রিয় ছিঁড়ে ফেলা হয়েছিল। তাহলে এরা কিভাবে সম্ভোগের পর শরীরের ভেতরে বাসা বেঁধেছিল, সেই রহস্যের কুল কিনারা করা সম্ভব হয়নি। কোয়েনার শরীরে থাকা রাক্ষসে পোকাটা সহবাসের পর সৃষ্টি করেছিল আরও একটি ভ্রূণের। মোহিনীর রূপ ধারণ করে পুরুষদের ভুলিয়ে সে সহবাসে লিপ্ত হতো। তারপর মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই ওই সকল পুরুষের মাধ্যমে জন্মবীজের সৃষ্টি করে তা ছড়িয়ে দিয়েছে পৃথিবীর মাটিতে। তারপর সেই পুরুষদের নৃশংসভাবে হত্যা করতে থাকে। এক্সকারশন থেকে ফেরার সময় 5 বান্ধবীর নৃশংস হত্যার ঘটনায় কুশল, রাহুল, মৈনাক, বিতান সহ দলের বাকি ছেলেরা খুব ভেঙে পড়েছে। ললিতা কুশলের স্টেডি গার্লফ্রেন্ড ছিল এক সময়। তাছাড়া সবাই মিলে বিভিন্ন সময় কত আনন্দ উপভোগ করেছে, কত রাত তারা একসাথে সময় কাটিয়েছে, বেড়াতে গেছে। সেই ফেলে আসা দিনগুলো স্মৃতিচারণ করছিল ওরা। কুশলের সাথে ইদানিং মৌলি নামের একটি মেয়ের যোগাযোগ হয়েছে। কুশলের খুব ভালো লাগে মৌলিকে। কুশল তার জন্মদিনে মৌলিকে ইনভাইট করল। মৌলির স্বভাবটা অনেকটা কোয়েনার মতো। সে খুশি হয়ে বলল, কুশল, তোমার জন্মদিন মিটে গেলে তুমি বরং আমার বাড়িতে এসো, রান্না করে খাওয়াবো। কুশল প্রস্তাবটা লুফে নিল এক চান্সে। এরপর এক পূর্ণিমার রাতে
মৌলি কুশলকে ডেকে পাঠালো। মৌলিদের বাড়িটা বেশ পুরনো গাছপালায় ঠাসা। কুশল অবাক হয়ে দেখছিল। ওর মনের অবস্থা টের পেয়ে মৌলি বলল, আসলে মেইনটেনেন্সের অভাবে এমন হয়েছে, তবে বাড়ির ভিতরটা বসবাসযোগ্য। তোমার অসুবিধা হবে না কুশল, এসো, ঘরে এসো। ঘরের ভিতর নাইট বাল্বের মতন একটা আবছা আলো শুধু জ্বলছে। মৌলির ঘরে বিশেষ কোনো আসবাব নেই। একপাশে একটা লম্বাটে সরু খাট পাতা রয়েছে। ঘরের দুটো জানলা, একটা বন্ধ আর একটা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে। আমার জোরালো আলো ভালো লাগে না, তাছাড়া কারেন্টের বিল বেশি আসে বলে আমি এই ড্রিম লাইটটাই জ্বালিয়ে রাখি সন্ধ্যের পর থেকে। নো প্রবলেম ডিয়ার, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার অন্ধকারই ভালো লাগে। তাছাড়া আজ তো পূর্ণিমা, চাঁদের আলোয় ঘর ভরে আছে। কিন্তু তোমার মা বাবা ওরা কোথায়? ওনাদের তো দেখছি না। একটা জরুরি কাজে বাইরে বেরিয়েছে, কাজ মিটলেই চলে আসবে। হ্যাঁ, একদিকে ভালোই হয়েছে, কিছুটা সময় তোমাকে একা পাওয়া যাবে। হ্যাঁ, কথাটা বলতে বলতে মৌলিকে জাপটে ধরে ওর পরনের কাঁচুলিটা একটানে খুলে ফেলল কুশল। মৌলির উদ্ধত বক্ষযুগল তাকে কামাতুর করে তুলছে। একে একে মৌলির বাকি বেশভূষাও খুলে দিয়ে নিজেকেও পোশাক মুক্ত করল কুশল। বাহুবন্ধনে আবদ্ধ হলো দুজনে। মৌলিকে বিছানায় শোয়াতে যেতেই একটা অভাবনীয় দৃশ্য দেখে ভূত দেখার মতো চমকে উঠল কুশল। বিছানায় শুয়ে আছে সম্পূর্ণ অন্য এক নারী। একটা ধোঁয়াটে অবয়ব মেয়েটির সাথে সহবাসে লিপ্ত রয়েছে। হঠাৎ চাঁদের আলো ঢেকে দিল একরাশ কালো মেঘ এসে। কুশলের উত্তেজনার পারদ চচ্চর করে বাড়ছে। এদিকে বিছানা দখল করে নিয়েছে অচেনা এক ব্যক্তি। কুশলের রাগ হয়, একরাশ বিরক্তি নিয়ে সে জিজ্ঞাসা করে, এ কি তোমার বিছানায় এরা কারা মৌলি? কিছু না বলে মৌলি কুশলকে ঘরের মেঝেতে শুইয়ে গায়ের ওপর উঠে পড়ে। কুশলের তল পেটে ওঠানামা করছে মৌলির ভারী শরীরটা। সে শরীরী খেলায় বেশ দক্ষ। খুব ভালো লাগলো কুশলের। মজা নিতে নিতে এমন সময় হঠাৎ তীক্ষ্ণ দাঁতের চাপে কুকিয়ে উঠল কুশল। কি হয়েছে? ভালো লাগছে না আমাকে? ও কিছু না শোনা, ঠিক আছে, ভালোই লাগছে আমার। তুমি চালিয়ে যাও। ফের লিপ্ত হলো দুজনে। ঠিক চরম মুহূর্তে হঠাৎ কুশল অনুভব করলো মৌলির চেহারাটা কেমন যেন বদলাতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে মৌলি পরিণত হলো একটা বৃহদাকার রাক্ষসে কাম কেটে। প্রচন্ড আতঙ্কে চিৎকার করতে গিয়েও একটা শব্দ শুনে থেমে গেল কুশল। স্ট্র টানার মতো শিপ শিপ করে রাক্ষসে পোকাটা টেনে নিচ্ছে শরীরের উষ্ণ টাটকা রক্ত। যন্ত্রণায় কাতর কুশলের কানে ভেসে এলো বেডে শুয়ে থাকা অন্য মেয়েটির আর্ত চিৎকার। ঘরের আবছা আলোয় কুশল দেখতে পেল ধোঁয়াটে অবয়বটা ওই মেয়েটার তলপেট থেকে উরুসন্ধি পর্যন্ত চিরে ফালা ফালা করে দিচ্ছে এক লোহমায়। তাজা রক্ত চলকে ওঠার শব্দ হলো ছলাৎ করে। ভয়ার্ত চোখে দেখল ঘরের মেঝেতে ঘুরে বেড়াচ্ছে অগণিত বিকট দর্শন নরকের কীট। সেগুলো কিলবিল করে উঠে এলো কুশলের শরীর বেয়ে। কুশল টের পেল রাহুল, মৈনাক, বিতান, ললিতা, ববি, ইশিকা, কইনা, মিলি সবাইকে হত্যা করেছে এই রাক্ষসে কামকীটের দল। এবার তার পালা। চেনা পৃথিবীটা কেমন যেন বিষাক্ত হয়ে গেছে। মানুষের মানুষ নেই, চারিদিকে শুধু হিংসা, দেশ, খুনোখুনি আর পাপাচারে ভরে গেছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নারী, পুরুষ, যুবক, যুবতীর অবাধ মেলামেশা। বিষাক্ত হয়ে গেছে মানুষের মন। তাই নরকের 28টা দরজা আবার খুলে গেছে। 28 জন নরকপালের সম্মিলিত হাসিতে থরথর করে উঠল পৃথিবীর মাটি। নরককুণ্ডের মাঝখানে দাঁড়িয়ে উদ্দাম নৃত্যলীলায় রত এক লাস্যময় নীলবর্ণার নগ্ন পিশাচিনী। সে তাদের আরাধ্য অপদেবী, নরক সুন্দরী। ধীরে ধীরে তারা মর্তে উঠে আসে। ওদিকে ট্রমা কাটিয়ে ওঠার পর পরিতোষ একদিন ডক্টর শাসমলের বাড়িতে গেল। শাসমলও ততদিনে নিজেকে অনেকটা সামলে নিয়েছেন। পরিতোষের একটা ঘটনা মনে পড়ে গেছে, তাই সে ছুটে এসেছে ডক্টর শাসমলের কাছে।
স্যার আপনি শ্যামা নামের কাউকে চিনতেন কখনো? না তো, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? যথেষ্ট কারণ আছে স্যার। বহু বছর আগে একটা ঘটনার কথা মনে পড়ে গেল স্যার। আমি তখন একটা বাড়িতে গাড়ি ধোয়ার কাজ করতাম। ওই বাড়িতে শ্যামা নামের একটি মেয়ে বৃদ্ধাকে দেখাশোনার কাজে নিযুক্ত ছিল। বড় ভালো মেয়ে ছিল শ্যামা, কিন্তু এই নিষ্ঠুর সমাজ তাকে সুস্থভাবে বাঁচতে দেয়নি। ছোট থেকেই অনাথ ছিল। এক কাকার কাছে কোনো রকমে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে ছিল সে। হাসপাতাল থেকে যে রাস্তাটা বনবিতানের দিকে চলে গেছে, সেখানে একটা নতুন হাউজিং কমপ্লেক্স তৈরি হয়েছে, দেখেছেন নিশ্চয়ই। ওখানেই বছর 20 আগে একটা টোপা ছিল। তাকে ঘিরে কয়েক ঘর বস্তি গড়ে উঠেছিল। শ্যামা সেখানে একটা ছোট্ট বাড়িতে তার কাকার সাথে থাকত। যখন তার মাত্র 9 বছর বয়স, তার কাকা এক বন্ধু ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে শ্যামাকে উপর্য পরিদর্শন করে। তারপর তাকে মেরে ফেলার হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বলে। সেদিন ভয়ে সে কাউকে কিছু জানাতে পারেনি। রক্তমাখা জামা কাপড় ছুঁড়ে ফেলে দিয়েছিল বাড়ির পেছনের ডোবায়। ওই ঘটনার পর খুব অসুস্থ হয়ে পড়েছিল সে। শ্যামার কাকা বহুবার প্রশ্ন করেও অসুখের কারণ জানতে পারেনি। আরও একটু বড় হতেই ওর ভরন্ত শরীরের ওপর নজর পড়ল সবার। শ্যামার কাকা বিপদ বুঝে ওকে একটা হোমে রেখে এসেছিল। শ্যামা যখন যুবতী, তখন সে কাজ পেল সেই বাড়িতে যেখানে আমি গাড়ি ধোয়ার কাজ করতাম। সেই বাড়ির ছেলে ছিল এক তরুণ নবীন শল্য চিকিৎসক। শ্যামার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে সেই চিকিৎসক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রথমে প্রেম করতে শুরু করে, কিন্তু পরে তার আসল রূপ বেরিয়ে পড়ে। প্রথমে মিষ্টি কথায় ভুলিয়ে সহবাসে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু শ্যামা তা নাকচ করে দেয়। রাগে সেই শল্য চিকিৎসক অন্যের অশ্লীল ছবিতে শ্যামার মুখ বসিয়ে খারাপ সাইটে ছেড়ে দেবার ভয় দেখিয়ে বলপূর্বক সহবাস করে। ফলে শ্যামা গর্ভবতী হয়ে পড়ে। ডাক্তার প্রচুর অর্থের বিনিময়ে গর্ভপাতের পরামর্শ দেয় শ্যামাকে, কিন্তু শ্যামা সেই পাপ কাজে রাজি হয়নি। মা হতে চেয়েছিল সে। সব অপরাধ ক্ষমা করে ডাক্তারকে বুঝিয়ে সুঝিয়ে বিবাহিত স্ত্রীর মর্যাদা পেতে চেয়েছিল। অন্যথায় সন্তানের পরিচয় প্রমাণ করে কঠিন পদক্ষেপ নিতে পারে এই আশঙ্কায় পাষণ্ড ধূর্ত চিকিৎসক শ্যামাকে বিয়ে করতে রাজি হয়ে গেছিল। তার মতলব ছিল অন্যরকম, কিন্তু শ্যামা তা ঘুণাক্ষরেও টের পায়নি। তার কপালে সুখ সইল না বেশি দিন। এক ঝড় বৃষ্টির রাতে কতগুলো মানুষরূপী সাপতকে ডেকে আনে সেই শয়তান ডাক্তার। মদের আসর বসায় ফাঁকা বাড়িতে। শ্যামা 24 ঘন্টা যার দেখভাল করত, সেই বৃদ্ধা পঙ্গু ঠাকুমা ছাড়া আর কোনো সদস্য সেদিন বাড়িতে ছিল না। সেই সুযোগে ডাক্তারের নির্দেশে খানাপিনার পর সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুঁড়ে খেয়েছিল অন্তঃসত্ত্বা শ্যামাকে। শুধু তাতেই ক্ষান্ত হয়নি তারা। শ্যামার সর্বাঙ্গে অ্যাসিড ঢেলে পুড়িয়ে চপার দিয়ে দেহটাকে টুকরো টুকরো করে কেটে জঙ্গলে ফেলে পালিয়ে গিয়েছিল তারা। পুড়ে কাঠ হয়ে যাওয়া ভ্রূণটাও বেরিয়ে আসে তার গর্ভ থেকে। এত পাপ, এত অনাচার সহ্য হয়নি প্রকৃতির। ভূমি ফেটে নরকের দরজা খুলে গেছিল সেদিন। সেই ঝলসে যাওয়া ভ্রূণ সমেত শ্যামার দেহের অংশগুলো তুলে নিয়ে গেছিল নরকপালেরা। তারপর প্রধান নরকপাল তার অতিলৌকিক ক্ষমতার দ্বারা শ্যামার দেহাবশেষ জুড়ে তা থেকে সৃষ্টি করে এক নরক সুন্দরীর। জানেন স্যার, ওই নরাধমগুলোর গ্যাং লিডার সেই শল্য চিকিৎসক আসলে কে ছিল? শাসমল কোনো উত্তর না দিয়ে শূন্য চোখে তাকিয়ে রইলেন পরিতোষের মুখের দিকে। পরিতোষ বলল, ওই নরাধমের নাম ডক্টর সুধন্য সেন। আমি ওই পাপিষ্ঠর বাড়িতেই আগে গাড়ি ধোয়ার কাজ করতাম, কিন্তু শ্যামা যেদিন খুন হয় সেদিন আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম। 3 দিনের পর ফিরে এসে শুনি শ্যামাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশে ডায়েরি করা হয়েছে। সেদিন ঘুণাক্ষরেও এসব টের পাইনি আমি। তারপর অনেকগুলো বছর কেটে গেল। ধীরে ধীরে আমি শ্যামার কথা ভুলে গেলাম। ওই নরাধমের নির্দেশে আমি ওর বাড়িতে ড্রাইভারি শুরু করি। তখনও কিছু জানা যায়নি। ইদানিং যে ঘটনাটা ঘটেছে শয়তানটার সাথে, সেই ভৌতিক ঘটনার কথা ভাবতে গিয়ে হঠাৎ শ্যামার কথা মনে পড়ে গেল। দুটো ঘটনার মধ্যে
যোগসূত্র খুঁজে পেলাম স্যার। রাসমলের এখন নিজের ওপরও ঘৃণা হচ্ছে। নতমস্তকে তিনি বলে উঠলেন, ভাবতে পারছি না যে এতগুলো বছর ধরে যাকে আমরা সবাই এত শ্রদ্ধা করে এসেছি, সম্মান দিয়ে এসেছি, সেই সো কল ফেমাস ডক্টরের চরিত্র এতটা কলঙ্কিত, এতটা কুলসিত, নরকের ঘৃণ্য কীটেরও মতো। ছি ছি। স্যার, শ্যামার ঘটনাটা মনে পড়তেই আমার কেমন যেন সন্দেহ হলো। নরাধমটার মরণের মুহূর্তে কামপিশাচী বিনীতার উল্লাস দেখে আমার মনে হয়েছিল কোনো মারাত্মক ঘৃণ্য অপরাধের শাস্তি দিতেই পৃথিবীতে এসেছে সে। তাই দুটো ঘটনার মধ্যে যোগাযোগ আছে বুঝেই ছুটে গেলাম আমার পরিচিত এক সিদ্ধতন্ত্র সাধকের কাছে। শ্যামা নিখোঁজ হওয়ার পর একদিন ওই বাড়ির বাগানে ওর গলায় পড়ার মাদুলি কুড়িয়ে পাই। ওটা সযত্নে এত বছর ধরে আমার কাছে রেখে দিয়েছিলাম। ওটা নিয়ে তান্ত্রিক বাবাকে দেখাতেই উনি তন্ত্রমন্ত্র করে দিব্য দৃষ্টিতে অতীতে ঘটা সব ঘটনা দেখতে পান। এতদিনে জানতে পারলাম শ্যামাই সেই নরক সুন্দরী। তার গত জন্মের মৃত্যুর প্রতিশোধ নিয়ে গেছে নার্স বিনীতার রূপ ধরে। শেষ মুহূর্তে শ্যামার মুখ থেকেই ভয়ে তারস্বরে চেঁচিয়ে উঠেছিল ওই সুধন্য শয়তান। আর অঙ্কুর ছিল শ্যামার কাকার সেই ধর্ষক বন্ধু। শ্যামা প্রথমে বিনীতার রূপ ধরে অঙ্কুরকে ভয় দেখিয়েছে এবং তারপর শিরিনের রূপ ধরে তাকে হত্যা করেছে। এভাবেই নরক সুন্দরী শ্যামার গর্ভে সৃষ্টি হয়েছে সেই ভয়ঙ্কর রক্তচোষা রাক্ষসে কামকীট, যারা দলে দলে নারকীয় হত্যা লীলায় মেতে উঠেছে। সৃষ্টি করে চলেছে অগণিত কামকীটের। শাসমল মাথা নিচু করে রইলেন। তার আর কিছু বলার ভাষা নেই। এই পাপের পৃথিবীতে বেঁচে থাকাটাই আরো বড় পাপ। অথচ এখানেই কত সুধন্য, কত অঙ্কুর, কত শ্যামা, কত ললিতা, কুশল কুহিনারা জন্ম নিচ্ছে প্রতিদিন। পাপের কি আর শেষ আছে? বলি হচ্ছে নির্দোষ নারী পুরুষ। নিষিদ্ধ লোভ লালসার ফলে উচ্ছৃঙ্খল নারী পুরুষের শরীর থেকে জন্ম নিচ্ছে একের পর এক রাক্ষসে ভ্রূণ, কামকীটের রক্তবীজ। জন্ম নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তারা ভয়ানক আকার ধারণ করে সৃষ্টি করে চলেছে আরো অগণিত জন্মবীজের। এদের কোনো শেষ নেই, লয় নেই, ধ্বংসও নেই। পৃথিবী পরিণত হয়েছে নরকের দাসে। কেমন লাগলো আজকের গল্প চটপট জানিয়ে ফেলো কমেন্ট বক্সে। আজকে গল্প পাঠিয়েছিলাম আমি মেঘ। অন্যান্য চরিত্রে ছিল মহুয়া, শুভম, সৌভিক, দীপ্ত, অতনু, ইশিকা, খুশি, বুবাই এবং তানিশা। তাহলে আজকের মতো আসি, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ ভালো থেকো, গল্পে থেকো। বাই বাই।